সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম 21 রাতে। মান্না ভাই, যে কথা আলাপ করছিলাম আমরা, আপনি খেয়াল করেছেন গতকাল একটা প্রেস নোট দিয়েছে সরকার অনেক দিন পরে। একসময় আমরা প্রেস নোটের সঙ্গে আমাদের যোগসূত্র ছিল, প্রায় রোজ প্রেস নোট আসতো একসময় সেনা শাসন জমানায়। তো গণতন্ত্রের জমানায় যে কোনো ঘটনায় আসে, কিন্তু এইবার প্রেস নোটকে বিএনপি মহাসচিব বলছেন চরম মিথ্যাচার বিএনপি কার্যালয় নিয়ে। এবং সংসদ চলমান, সেখানেও আপনার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে যে বক্তব্য দেন, সেটাও মাত্র একদিন দিলেন সেই দিন। তো এইসব মিলিয়ে আপনার দল আওয়ামী লীগ, তার এই অবস্থা কেন আসলে? এখন বললেন আমার দল আওয়ামী লীগ, কথা স্বীকারও করতে পারছি না, অস্বীকার করলেও লোকে কেমন বলে। কিন্তু এই আওয়ামী লীগ তো আমি আগে কখনো ভাবিনি। এখন আওয়ামী লীগ যেরকম করে চলছে, আওয়ামী লীগ বা মহাজোটের সরকার যেরকম করে চলছে, এরকম করে চলবার কথা নয়। এই কারণে 4 বছর ধরে এই সরকার যা করছে, দল যা করছে, তার দায়িত্ব স্বীকার করে আমি কিন্তু কোনো কথা বলছি না। আমি বরঞ্চ মনে করছি যে এই ধরেন যে উদাহরণটা আপনি দিলেন, এখান থেকে বোঝা যায় যে আমরা কতখানি একটা সমন্বয়হীন, দায়িত্ব জ্ঞানহীন, অনেকটাই মানে অর্বাচীনের মতো আচরণ করা সরকারের অধীনে আছি। এইরকম ল্যাঙ্গুয়েজ আমি বিরোধী দল সম্পর্কেও বলতে পারতাম, কিন্তু আপাতত সেটা প্রাসঙ্গিক হয়তো হবে না। হোম মিনিস্টার নিজে কথা বলেছেন এই ব্যাপারে, বিএনপি অফিসের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে তার একটা প্রেস নোট দিয়েছেন এবং দেখেছেন যে দলের যে মূলত যিনি মুখপাত্র মাহবুবুল আলম হানিফ, জয়েন্ট সেক্রেটারি, উনি বলেছেন যে তিনি এটাতে বিরক্ত, এরকম কাজ করা উচিত হয়নি। এরকম কথা আওয়ামী লীগের আরও 2-1 নেতা বলেছেন। তো তা থেকেই বোঝা যায় যে এই কাজটা কিরকম হয়েছে। একটা পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি যে প্রধানত যিনি দায়িত্বে ছিলেন সেখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি বলেছে, ওনাকে উনি ফোনে কথা বলেছেন, পাশে একজন সেপাই শুনেছেন, জিজ্ঞেস করছেন তাহলে স্যার কি এখন অ্যাকশন করব, ওখানে একটা রিপ্রেশন, তারপরে অ্যাকশন শুরু করছে। মানে উপরতলা থেকে কে দিলেন, সবাই ধরে নিচ্ছে যে এইটা হোম মিনিস্টার দিয়েছেন। যদি শুধুমাত্র ওই দিনের ওই পটকা ফোটাবার ঘটনা এবং তাদের হরতাল ডাকার মধ্যে ঘটনাটা শেষ হয়ে যেত, পুলিশ অ্যাকশন না হতো, তাহলে মানুষ এই হরতাল ডাকাটাকেই জাস্টিফাইড মনে করতো না। মানে এই ককটেল যে পুলিশ মেরেছে বা কি হয়েছে, এটা নিয়ে বিরাট রকম একটা বিতর্ক এমনিতে তখন তৈরি হয়েছিল। পুরা পুলিশ অ্যাকশন 3 দিন হরতাল করবার জাস্টিফিকেশন তৈরি করেছে। একটা সরকার বিরোধী দলকে এরকম আন্দোলনের হাতিয়ার তুলে দেয়, এই জিনিসটা আমি কোনো সময় দেখিনি। সেকেন্ড একটা কথা বলি, মনির হায়দার বলল, আমি কথাটা এরকম করে বলবো যে ধরেন তারুণ্যের, যৌবনের কিন্তু নিজস্ব কিছু ধর্ম আছে। যৌবন মানেই যুদ্ধে যেতে চেষ্টা করে, যৌবন মানেই প্রতিবাদ করে, যৌবন মানেই কোনো কিছু কেয়ার করতে চায় না, যা বুঝে তাই। টেলিফোন এসেছে আপনার, সুপ্রিয় দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমি শাফিন বলছি পাবনা থেকে। জি বলুন। আমি আজকে 21 রাতে থেকে আমি কথা বলতে পারি, নিজেকে মানে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আজকে আপনাদের এখানে মেহমান হয়ে আলোচনা অংশগ্রহণ করছেন। প্রশ্নটা করুন প্লিজ। সবাই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসাবে আপনাকে অভিনন্দন আজকে 4র্থ বর্ষে পদার্পণে। নাগরিক হিসাবে, সাধারণ একজন নাগরিক হিসাবে দেশের, আপনাদের মুখে অনেক মূল্যবান কথা এবং আপনার প্রশ্নটা বলুন, সময়টা আমাদের হাতে খুব কম। প্রশ্নটা আমি বলতে চাচ্ছি যে আমরা যে মানে দুই দলের রাজনৈতিক নিষ্পেষণে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? ধন্যবাদ, এটাই আমরা আলোচনা করছিলাম। মনে হয় বলেন। মানে এইটা হলো বাংলাদেশের 42 বছর ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন। এই রকম একটা দ্বন্দ্বের মধ্যে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে জড়িয়ে গেছে। ধরেন কমনলি সবাই বলছে বসেন আলোচনা করে সিদ্ধান্ত করেন। বাংলাদেশে আলোচনা করে সিদ্ধান্ত ছাড়া আমি কোনো ইতিহাস দেখছি না। আর বর্তমান সময়ে দুই নেত্রী বসবেন এই রকমও কোনো সম্ভাবনা দেখছি না। আর বেগম জিয়া তো একসময় বলেছেন যে সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আর এইদিকে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালকের আগের কাল, গত পরশু সঞ্জিত সেনগুপ্ত বলেছেন সংকট সমাধানের সংলাপের বিকল্প নেই। মাহবুবুল হানিফ বলেছেন জামাতের সঙ্গ ছেড়ে আসলে সংলাপে বিবেচনা করা যেতে পারে বিরোধী দল যদি সংলাপ চায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন
শর্ত ছাড়া যদি বিএনপি আসতে চায় তাহলে সংলাপ হতে পারে। মানে তাহলে দেখেন, এই একটা গভর্নমেন্ট পার্টি তিনজন তিন রকম কথা বলছে। সরকারের পক্ষ থেকে বিএনপিকে আলাদা করে সংলাপে তো ডাকতেই পারে, জামাতকে ছেড়ে আসতে হবে না, তারা যদি বিএনপিকে ডাকে ওরা কি জামাতকে সাথে করে আনবে নাকি? এরকম মানে আপনার তো রাজনীতির অভিজ্ঞতা অনেক, আপনারা যুদ্ধ, বিগ্রহ, বিপ্লব, হটকারিতা, রোমান্টিসিজম সবকিছু করেছেন, গণতন্ত্রের রাজনীতিও করেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে, এর পরিণতি কোথায় যাচ্ছে বাংলাদেশ, যদি সংক্ষেপে এক কথায় বলেন? You have entered into a tunnel, the end of which shows no light. আচ্ছা, আমরা আসছি বেশ অসীম, আপনার দল যে অবস্থায় আছে এই সংকট উত্তরণে আমি একটা জিনিস বুঝি যে সংকট সমাধানের জন্য আলোচনা ছাড়া কোনো বিকল্প নাই। এটাতে কোনো এরও কোনো বিকল্প কোনো বক্তব্য থিওরি নেই। এখন কথাটা হচ্ছে যে আপনি কেউ বলেন শর্ত ছাড়া, কেউ বলেন যে জামাতকে পরিত্যাগ। আমার একটা প্রশ্ন আছে, বিএনপির সঙ্গে জামাতের একটা নির্বাচনী জোট ছিল, নির্বাচনকে নিয়েই কিন্তু আলোচনাটা কেন? তত্ত্বাবধায়ক সরকার, আমার দলের প্রধান ইস্যু কিন্তু এখন একটা তত্ত্বাবধায়ক সরকার। আমি একটা জিনিস হাবিব ভাই বলেছিলাম যে আদালত থেকে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান যদি দেওয়ার চেষ্টা করেন বা কোনো সিদ্ধান্ত যদি চাপিয়ে দেন, সেটা কিন্তু কোনো কালেই সুফল তো বয়ে আনে না, বরং বিতর্কিত একটা প্রতিক্রিয়া, একটা বিতর্ক জনগণের মাঝে প্রবেশ করে। একটা সর্বোচ্চ আদালত নিয়ে মানুষের মাঝে এখন কিন্তু একটা সংশয় সন্দিহান। আমি তো বলেছি, সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভোট দিয়েছে যে একটা স্বাধীন বিচার বিভাগ, ন্যায় বিচার, রুল অফ ল, যেটা আইনের শাসন, এগুলো পাবার জন্যই কিন্তু একটা প্যানেলকে ভোট দিয়েছে যেটা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপট যদি আমরা বিবেচনায় নেই, যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ যদি বিদ্যমান থাকে, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তাদের যে প্রতিফলন যেটা হবে সেটাকে সরকারের ভয় পাবার কিছুই নেই। আমি তো মনে করি যে আওয়ামী লীগ সভানেত্রী যিনি আছেন তিনিও এদেশকে ভালোবাসেন। আমি মনে করি এদেশকে যদি ভালোবাসেন, এদেশের জনগণকেও ভালোবাসেন, সংঘাতের দিকে না নিয়ে আসেন না, একটু বড় মন নিয়ে। ক্ষমতায় তো ছিলেন, আপনি তো প্রধানমন্ত্রী হয়েছেন, 96-এও হয়েছেন, এখনো আছেন, আগামীতে আবার হবেন। এবার যদি পাশ নাও করেন তাতে কি আছে? খোলা মনে পরিষ্কার ঘোষণা করে দেন, আপনার সংলাপের প্রয়োজন না যে আমরা তত্ত্বাবধায়ক সরকার দিব। আসেন সংসদে, আসেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি বলতে চান বলেন, তত্ত্বাবধায়ক সরকার দিব। আসেন, কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, কারা উপদেষ্টা হবে, নির্বাচন পদ্ধতি কি হবে, আসেন আমরা নতুন করে করি। তাহলে তো দুইজনই থাকবেন, আর কাউকে হতে দিবেন। আমি কিন্তু মান্না ভাই সেটা বলছি না, মান্না ভাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমি কিন্তু আপনাকে একটু আগে আমি একটা কথা কিন্তু খুব সরল স্বীকারোক্তি আমার যেটা ছিল, আপনি এটা বলেন না কেন? বাকি তো কেউ, মান্না ভাইরা যারা বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা করেছিলেন, কেউ তো সফল হয় না, জনগণের মধ্যে অবস্থান নিতে পারে না। সবাই দুই নেত্রীর আঁচল ধরেই ক্ষমতায় পালাবদল করছেন। অংশীদারিত্বের মাঝে শিক্ষার হার আমি আঁচল যেটা আছে, মান্না ভাই আপনি বলেছেন, আমি আবার বলছি, আঁচল ছেড়ে দিয়েছি। আমি একটা কথা বলি, শিক্ষার হার যত বাড়বে মানুষ তত বেশি কনসিয়াস হবে, উচ্চশিক্ষার হার যত বাড়বে মানুষ তত আরো বেশি কনসিয়াস হবে। একটা না একটা পর্যায়ে এসে আপনি যেটা বলছেন, কাউকে যদি ভালো না লাগে, নিঃসন্দেহে আমি মনে করি গণতান্ত্রিক অধিকার মানুষের, জনগণের হাতে ছেড়ে দেন, বা নৌকা হয় সমঝোতা সংলাপ করেন, না হয় জনগণের হাতে ছেড়ে দেন। আমি সেটাই বলছি, মানে ক্ষমতা আপনি কি বলছেন যে আসলে আমাদের পরিণতিটা কি আসছে? না, পরিণতির কথা তো আলটিমেটলি আমি আর মান্না ভাই একই কথা বললাম। তিনি বললেন টানেলের ওই প্রান্তে কোনো আলো দেখা যাচ্ছে না, আমি বলেছি এটা যেমন এমন কি, যেমন মনে করেন একসময় বাংলাদেশের সেনা শাসন আসতো, কিন্তু 90 উত্তরকাল থেকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিশ্বের বুকে যেরকম সুনাম অর্জন করেছে শান্তি মিশনে, তেমনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তারা বারবার তাদের অবস্থান পরিষ্কার করে রেখেছে। এমনকি 111 তারা মার্শাল ল দিয়ে বা ক্ষমতা তারা গ্রহণ করে নাই সুযোগ থাকার পরেও। আচ্ছা, আমি আপনাকে যেটা বলি বীর ভাই, সেটা হলো যে দুটো প্রশ্ন। আমাদের বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা এই দেশে বিভিন্ন সময় অগণতান্ত্রিক শাসন চেপে বসার জন্য কাদেরকে দায়ী করে? সিভিল সোসাইটির লোকজনকে, সেনাবাহিনীর কিছু কিছু মানে আগেকার কর্মকর্তাকে, ধরেন জেনারেল এরশাদকে, জেনারেল জিয়াকে দায়ী করে থাকে। আমি অসংখ্যবার বিভিন্ন আলোচনায় বলেছি যে এদেশে যতবার যতগুলো অগণতান্ত্রিক শাসন এসেছিল তার সবগুলোই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই নিয়ে এসেছেন, ক্ষেত্র তৈরি করেছেন, পরিস্থিতি এমন করেছেন যে অগণতান্ত্রিক শক্তি আসার আর কোনো বিকল্প ছিল না। আজকে আমরা যে বাস্তবতায় জনসমর্থন নিয়ে তারা আজকে মানে জনসমর্থন নিয়ে না, মানে তারা যখন ক্ষমতায় এসে পড়েছে তখন মানুষ না করেনি, কেউ রাস্তায় নেমে এটার বিরুদ্ধে আন্দোলন করেনি, করেছে অনেকদিন পরে, আবার যখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছে তখন আন্দোলন করেছে। এটা আজকে কি আজকের রাজনৈতিক বাস্তবতায় কি আমরা সেই উপলব্ধিটা নতুন করে করছি না?
এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম বছরে আমরা যে জায়গায় ছিলাম রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে, আজ 42 বছর পরে আমরা কি তার চাইতে সেখানে আছি, না তার চাইতে এগিয়েছি, না তার চাইতে পেছনে গেছি? আপনি যদি সঠিকভাবে এটা পর্যালোচনা করেন, আপনি দেখবেন এই তিনটি দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আমরা অনেক পেছনে চলে গেছি। কেউ কেউ হয়তো বলবেন যে পেছনে গিয়ে থাকলে আমাদের এত উন্নতি, অগ্রগতি, এত অট্টালিকা, এত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো কেমনে হয়েছে। এটা ভিন্ন জিনিস। কিন্তু আমি বলেছি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে অর্থনৈতিক বা অবকাঠামোগত উন্নয়ন যেটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধানে যে কোনো জনপদে বা যে কোনো রাষ্ট্রে হবে। এটার জন্য গভর্নেন্স দরকার নেই। কারণ আমাদের এখানে গভর্নেন্সের নামে বরং এক ধরনের ব্যারিয়ারই তৈরি করে রাখা হয়েছিল গত 42 বছরে। সুতরাং এগুলা কিন্তু রাষ্ট্রযন্ত্রের নানা রকম প্রতিবন্ধকতার বিপরীতে এক ধরনের স্রোতের উল্টো দিকে গিয়ে আমাদের বেসরকারি খাতের উদ্যোক্তারা জোর করে করেছেন এগুলো। রাজনৈতিক শক্তিগুলো যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা এটার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেশে গণতন্ত্র বা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ন্যূনতম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রধান দুটি রাজনৈতিক পক্ষ, জোট এবং মহাজোট, এখন তারা আওয়ামী লীগ, বিএনপি নেই, তারা ন্যূনতম কোনো দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেননি গত 42 বছরে। যে কারণে আমরা 42 বছর পরেও এসে সেই শুরুর প্রশ্নটা যে কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, কিভাবে সরকার বদল হবে, সেটা নিয়ে এক অনিঃশেষ বিতর্কে লিপ্ত আছি। 42 বছরে আমরা সুতরাং ফয়সালা করতে পারি। এটা শেষ কথা যে আমাদের রাজনৈতিক সংকটের সমাধান কোত্থেকে কিভাবে কারা দেবেন আমি জানি না, আপনি জানেন কিনা আমি জানি না, তবে এটা আমি খুব ভালো করে জানি যে আমাদের বিএনপি, আওয়ামী লীগ বা জোট মহাজোট আমাদের রাজনৈতিক সংকটের কোনো সমাধান দেবে না, বরং তারা এই সংকটকে আরো ঘনীভূত করবে, আরো তীব্র করবে, আমাদের সামনে একবারে শেষ প্রান্তে মান্না ভাই, তারা আরো বাড়িয়ে দেবে। মান্না ভাই, আপনি বলছিলেন যে আঁচলের ব্যাপারটা, এটা একটু সংক্ষেপে বলেন। আরেকটা বিষয় যে বাংলাদেশে আজকে গণতন্ত্রই নয়, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সবকিছু হুমকির মুখে। যে কথা মুনির হায়দার বললেন যে জোট মহাজোট, আওয়ামী লীগ, বিএনপি তারা সমাধান দেবে না, এবং আপনি জানেন যে এই দুটো জোটের প্রতিনিধিত্ব করে দলগুলোর মধ্যে কোনো গণতন্ত্র নাই, এই দুই নেত্রী যা বলেন সেটাই আইন। তার মানে এই দুই নেত্রীর পেছনে থেকে 42 বছরে বা তারা যত বছর ধরেই আছেন কোনো সমাধান পাননি। এই জন্য আমি বলছি, ধরেন কেউ যদি আওয়ামী লীগ করেন বা কেউ বিএনপি করেন, তিনি যদি কেবল তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন যে উনি কি বলেন তাই চলবে, তাহলে এটা সমাধান হবে না। বরঞ্চ দলের মধ্যে যদি গণতন্ত্রের জন্য সংগ্রাম থাকতো, দলে দলে গণতন্ত্রের সংগ্রাম থাকতো, চর্চা থাকতো পুরো দেশের মধ্যে গণতন্ত্র যেটা মূল কথা বলে, ভিন্ন মতের প্রতিফলন এবং তার অ্যাসিমিলেশন বা গ্রহণ করে সেই অনুযায়ী সামনের দিকে সংখ্যাগরিষ্ঠ শাসন, তাহলে এটা এগোনো যেত। এই জন্যই আমি মনে করি সবারই উচিত এই অন্ধ আনুগত্যের জায়গা ছেড়ে দেওয়া। আঁচল ধরে থাকা বলতে আমি কোনো খারাপ অর্থে বলছি না, আমি বলছি গণতন্ত্র কখনোই অন্ধ আনুগত্য বলে না, দাসত্ব বলে না। গণতন্ত্র কখনো কারো ভৃত্যের মতো হওয়ার জন্য বলে না। গণতন্ত্র বলবে সে মুক্ত মানুষ, সে মুক্ত কথা বলবে, কিন্তু সে সংখ্যাগরিষ্ঠের নিয়ম মেনে চলবে। সেরকম যদি হয় তাহলে এমনকি ওই অত বড় যিনি নেতা তিনিও সংখ্যাগরিষ্ঠ মেনে চলা উচিত। সেটা যদি হতো তাইলে কিন্তু এখন বরঞ্চ ক্ষমতাসীনদের বিরোধী দলকে ডেকে আলোচনা করার দরকার ছিল শর্তহীনভাবে। শর্ত যদি হয় তাহলে কি হতে পারে, এই হলো আমার এজেন্ডা। এজেন্ডা তো আপনাকে একটা বলতে হবে, একটা বলেন, দুটা বলেন, তিনটা বলেন, সেই এজেন্ডাও আলোচনা করে ফিক্স করা যেত এবং এই আলোচনা সমাধানের পথ উন্মুক্ত করতে। আমি ডিবেট করছি না, কিন্তু এইরকম কোনো উদ্যোগ দেখছি না। সেই উদ্যোগের ব্যাপারে আমি আশাবাদী নই। সেই উদ্যোগের জন্য শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া কারো প্রতি যে আশা করা যাবে আমি এরকম সম্ভাবনা দেখছি না। ধন্যবাদ মান্না ভাই, আপনারা কষ্টমণি হায়দার অসীম কষ্ট করে এসেছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেক আলোচনা শুনলাম, আপনারা দেখলেন এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেই তারা বললেন যে দুই দলের অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রের কোনো স্রোতধারা দূরের কথা, বন্দাত্ম পলিমাটি জমতে জমতে সেইখানে আশার আলোটুকুও যেন নিভে যাচ্ছে। সুতরাং দুই নেত্রী জানেন তারা কি করবেন, এবং তারা যদি সমাধানে না পৌঁছেন তাহলে আমাদের গণতন্ত্র, আমাদের সব কিছুই একটা অন্ধকারাচ্ছন্ন সময়ের মুখোমুখি হচ্ছে। আমরা আজ শুক্রবার, সারা দেশ গতকাল শান্তিপূর্ণ থাকলেও আজ শুক্রবার কি হবে আমরা জানি না, সেভাবেই আমাদের ঘুম ভাঙবে। আপনারা ভালো থাকুন, শুভরাত্রি, আবার দেখা হবে এই সময়ে।